আমরা আর কোনোদিন বাঘা যতীনের মতন ছবি পাবো না। আহ, হ্যাঁ, বছরের শুরুটা হয়তো এরকম একটা খুব হতাশাজনক এবং খুব আক্ষেপের সঙ্গেই শুরু করতে হচ্ছে। জানি আমি এখন বক্স অফিস কালেকশনের ভিডিও নিয়ে এসেছি খাদানের, কিন্তু আজকে না আমি চিৎকার করে আনন্দ করে কথা বলতে পারবো না, কারণ আম, আমাদের সঙ্গে আর নেই। প্রয়াত হয়েছেন বা অরুণ রায়। এবং অরুণ রায় মানুষটাকে আমি যতটুকু চিনি, যতটুকু দেখেছি, খুব ভালো মানুষ ছিলেন। এবং মানুষটা মানে মানুষটা আর নেই, মানুষটা আমাদের মধ্যে আর নেই। এবং হ্যাঁ, আমি খাদানের বক্স অফিস কালেকশন খুব সেলিব্রেটিং একটা জিনিস, কিন্তু আমার মনে হলো যে প্রথম ভিডিওতে এই কথাটা অন্তত একবার মেনশন করা উচিত, এই মানুষটাকে একটু শ্রদ্ধা জানানো উচিত। আহ, সকালবেলা উঠে এরকম একটা খবর, কারণ ভাস্বতী ঘোষ তিনি এত বড় জার্নালিস্ট, তিনি পোস্ট করেছেন। এই পুরো বিষয়টা আমি তোমাদেরকে একটু দেখাই। উম, এটা অ্যাকচুয়ালি খুব খারাপ লাগারই একটা বিষয়, কারণ অরুণ রয় মারা গিয়েছেন এবং হয়তো উনি কোথাও গিয়ে শান্তি পেয়েছেন। আমার মনে হয় উনি লড়ছিলেন এই পুরো বিষয়টার সাথে। এই যে পোস্ট করা হয়েছে প্রয়াত পরিচালক অরুণ রয়। আমরা একটা 8x12 বিনয় বাদল দীনেশ হোক বা সেটা 11-র মতন ছবি হোক, এই ছবিগুলো আমরা আর পাবো না। এত ভালো ভালো ছবি বানিয়েছেন উনি। এবং অবশ্যই বাঘা যতীন, বাঘা যতীনের সাথে একটা আলাদা সেন্টিমেন্ট জুড়ে রয়েছে আমার পার্সোনালি, কারণ আমি বাঘা যতীনের সাথে অনেকটা ঘুরেছি, মানে বাঘা যতীন ছবিটার প্রমোশনে অনেকটা পার্টে ছিলাম যে কারণে। এবং অরুণ রয়ের সাথে আমার সেখানে আলাপ মানুষটা যখন প্রিমিয়ারে মানে হয়েছিল, এই মানুষটা হাত এরকম ধরে রেখেছিল, আমার বলেছিল ভাই কেমন লেগেছে বলো। তো খারাপ লাগছে, মানে দেখো, তোমার একটা মানুষের সাথে যদি বন্ডিং তৈরি হয়ে যায়, তারপরে যদি সেই মানুষটা মারা যায়, তাহলে একটা খারাপ লাগা থাকে। এবং সেই মানুষটাকে যখন জানো যে শিল্পী হিসেবে সে কতটা লেজেন্ড, তাহলে সেই খারাপ লাগাটাও কিন্তু একটা থাকে তার সঙ্গে সঙ্গে। যেহেতু আমি পার্সোনালিও চিনি, যেহেতু আর মানে প্রফেশনালিও উনি একজন অসাধারণ ডিরেক্টর ছিলেন, তাই দুটো মিলেই আমার কিন্তু খুবই খারাপ লাগছে। যাই হোক, আমি ওনার আত্মার শান্তি কামনা করি, এবং উনি যেখানেই থাকুক ভালো থাকুক। এবং লড়াই তো করছিলেন উনি অনেক দিন ধরে, দেবদা দেখতেও গিয়েছিলেন কয়েকদিন আগেও আমরা দেখেছি। তো যাই হোক, একটু চুপ থাকলাম। যাই হোক, এবার আমরা খাদানের বক্স অফিস নিয়ে কথা বলবো। কালকের ডেটে কীরকম কী বক্স অফিস কালেকশন হয়েছে খাদানে, সেটা তোমাদেরকে এবার একটু শেয়ার করে দিই। বন্ধুরা, কালকে এমনও কোনো জায়গা নেই যেখানে হাউসফুল মারেনি খাদান। খাদান ইচ অ্যান্ড এভরিওয়্যার, ইচ অ্যান্ড এভরি জায়গায় হাউসফুল মেরেছে। তো তার যে বক্স অফিস নাম্বারটা আসার কথা, সেটা মারাত্মকই হওয়ার কথা। দেখো, অল টোটাল কালকে আমাকে রাত্রিবেলা অনেকেই বলছিল যে একদিনে কত টাকার কালেকশন হবে, একদিনে কত টাকার কালেকশন হবে। দেখো, এক্স্যাক্ট ফিগার তো আমরা কেউই বুঝতে পারি না, আমরা একটা প্রেডিক্ট করতে পারি। কিন্তু কালকে হাউসফুলটা আমরা কোথাও গিয়ে একটা আন্দাজ করতে পেরেছিলাম। কালকে হাউসফুলটা কিন্তু মারাত্মকই মেরেছে, মানে লোকাল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিন। সেই সিঙ্গল স্ক্রিনটা যে কী ভয়ঙ্কর, সেটা সব কটা তো আর বুক মাই শোতে ট্র্যাক করা যায় না। আমি বললাম না, বুক মাই শো থেকে তুমি গোটা সিনেমার 50%টা ট্র্যাক করতে পারছো, বাকি 50% তুমি ট্র্যাক করতে পারছো না। কিন্তু কালকের ডেটে ওই সব কটা জায়গায় মারাত্মক রেসপন্স। সেটা রানাঘাট হতে পারে, সেটা ভিতরে ভিতরে মানে ইন্টেরিয়াসে, যেগুলো তুমি ট্র্যাক করতে পারছো না। এরকম অনেক হল আছে, হলদিয়াতে এরকম হল রয়েছে, আরও কারণ টুকটাক টুকটাক অনেক জায়গায় সিঙ্গেল স্ক্রিন রয়েছে, যেগুলো হয়তো বন্ধ হওয়ার মুখে ছিল, সেগুলো মানে আবার খোলা হয়েছে। বা যে হলগুলো হয়তো আবার মানে মানে বন্ধ হয়েই গেছিলো, সেই হলগুলো খাদান নিয়ে চালাচ্ছে। তো সেটা চাকদার হল হতে পারে, টিটাগড়ের হল হতে পারে, কাঁচরাপাড়ার একটা হল হতে পারে, এরকমভাবে আর কি ব্যাপারটা বুঝলে তো। তো সেই সমস্ত হল যদি আমি দেখি সব মেলালে, কালকে প্রায় 280 থেকে 300 প্লাস অলমোস্ট ফুল হাউসফুল মেরেছে, যেটা ভয়ঙ্কর। এবং প্রত্যেকটা হল, যদি কোনো হল অলমোস্ট ফুল নাও মেরে থাকে, সেই হলগুলোর ক্যাপাসিটি যা ছিল তার ভিতরে 50% 60% করে বুক তো গেছেই। এবং সবথেকে বড় কথা, নাইট শোতে যে রেসপন্স, মানে 10টা 30 রাত্রির 11টা, সেখানে কলকাতার যে আইনক্স বা সিনেপলিস চেনের যা রেসপন্স, পিভিআর চেনের যা রেসপন্স, সেটা দেখার মতন। সেটা সত্যি কথা বলছি, সেটা মানে চোখ মেলে দেখতে হয় যে ভাই, বাংলা ছবিতে এরকম একটা তাণ্ডব, এরকম একটা উৎসব চলছে, এটা বলতে হয় আলাদা করে। যাই হোক, তো পরবর্তীতে যেটা বলার সেটা হচ্ছে যে তাহলে এত যখন হাউসফুল অলমোস্ট ফুল মেরেছে, তাহলে কত হবে। দেখো, আমার মনে হয় যে যদি 135 শোজে 1 কোটি টাকা আসে, তাহলে তার ডবল শোজ যদি হাউসফুল মারে, ডবলেরও বেশি হাউসফুল মারে, তাহলে কোথাও গিয়ে 2 কোটি টাকা তো আসা উচিত, তাই না? তো 2 কোটি টাকা কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে নেট কালেকশন হয়েছে। গ্রস জানি না ভাই, 2.5 কোটি টাকার ওপরেও হতে পারে। এবার সেটা যদি গ্রস কালেকশনে 2.5 কোটি টাকার ওপরে হয়, তাহলে হ্যাঁ ভাই, এখনও অবধি আমরা তো লাস্ট আপডেট পেয়েছি 11 দিনের, এবং এটা বলা যেতে পারে 12 দিন, তারপরে 13 নম্বর দিন। তো 13 নম্বর দিন, এই যে 13 নম্বর দিন বা 12 নম্বর দিন, যাই হোক, আমার এক্স্যাক্ট ফিগারটা মনে পড়ছে না কত নম্বর দিন হবে এটা। তো কোথাও গিয়ে আমার যেটা মনে হয় যে মিনিমাম মিনিমাম খুব কম হলেও 12 কোটি টাকার
নেট কালেকশন কিন্তু করে নেওয়া উচিত ছবিটার, বেশি বই কম হবে না, 12 থেকে 13 কোটি টাকার নেট কালেকশন করে নেওয়া উচিত। এবং পরবর্তীতে যেটা সবথেকে বড় কথা হচ্ছে গ্রস কালেকশনে 14 কোটি টাকা অবধিও যেতে পারে। এটা আমাদের ফিগার, আমাদের মতামত, আমাদের বলছি আমার মতামত, কিন্তু বক্তব্যটা এটাই যে কালকে অফিসিয়াল ফিগারটা কী আসবে, হাউস কি জানাবে, সেটাই হচ্ছে আলটিমেট ফিগার। এবং দেবদা কালকে একটা খুব সুন্দর কথা বলেছে অর্পিতাদির চ্যানেলে, যে ঘুম থেকে উঠে তো আমি 100 কোটি টাকা বলেই দিতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দর্শক তো দেখছে যে কোথায় কোথায় হাউসফুল যাচ্ছে, সাধারণ মানুষ হলে গিয়ে দেখছে ছবিটা। তো এই যে একটা ব্যাপার যে সারা বাংলা যে সেলিব্রেট করছে, সেটা কিন্তু চিত্রটা কালকে ক্লিয়ার হয়ে গেছে। সেটা কিন্তু কেউ এটা বলতে পারবে না এখানে ফেক, ওখানে এই, সেখানে তাই, এসব বলা যাবে না অ্যাকচুয়ালিতে। কেন বলা যাবে না? কারণ তুমি দেখতে পারছো যে কোথায় কোথায় কীরকমভাবে কী ওয়েতে চলছে। তুমি দেখতে পাচ্ছ যে একটা মেনকাতে কালকে হল ভিজিট করেছে দেবদা, যেখানে মেনকাতে কোনো দিন প্রজাপতির সময়ও দেবদা হল ভিজিট করেনি। তো মেনকার মতন হল, যে হলটা প্রায় ধুঁকছে, তোমার সিট ক্যাপাসিটি বা সেখানকার অডিটোরিয়ামের মানে স্ক্রিন কোয়ালিটি সেসব দেখলেই তুমি বুঝতে পারবে, সেই হলটা পর্যন্ত কালকে হাউসফুল মেরেছে। দুটো শোই হাউসফুল মেরেছে, রাত্রের শো হাউসফুল, সকালের শো হাউসফুল, বিকেলের শো হাউসফুল, নাইট শো তো হাউসফুল। তো এত যদি রেসপন্স হয় তাহলে তুমি বুঝতেই পারছো যে হ্যাঁ ভাই চলছে সিনেমাটা। এবার দেখা যাক হাউস তো এক্স্যাক্ট ফিগারটা জানাতে পারবে, আমরা তো আর এক্স্যাক্ট ফিগারটা জানাতে পারবো না, কিন্তু আমার কোথাও কি মনে হয় 14 কোটি টাকাটা বাড়াবাড়ি হবে। আমি এই ছবিটার এখন নেট কালেকশন ধরে নিচ্ছি 12 কোটি টাকা, মানে বছর শুরু করলো এই ছবিটা 12 কোটি টাকা শুরু করলো, মানে 12 কোটি টাকা দিয়ে শুরু করলো, মানে একটা কমার্শিয়াল সিনেমা 10 কোটি টাকার অধিক ব্যবসা করতে পারে। এটা হয়তো দেবদাস শেখালেন, দেখালেন এবং বললেন যে হ্যাঁ কমার্শিয়াল ছবি যদি ভালো বানাও, বাঙালিয়ানা দিয়ে বানাও, তাহলে বাঙালি ঠিকই আছে, দর্শক ঠিকই আছে, দর্শক দেখবে। তাই 10 কোটি টাকার কালেকশন কিন্তু সেটা হতে পারে, এবং 12 কোটি টাকারও কালেকশন এখন হয়ে গেল। এবার এটা 14 কোটি টাকার কালেকশন যে চোখটা বন্ধ করে ভাঙবে, সেটাও আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। তার মানে কি হলো, এটাই দরকার ছিল, যতদিন না প্রজাপতির কালেকশনটা কেউ ভাঙতে পারছে, বাংলা কমার্শিয়াল সিনেমা যতদিন না ভাঙতে পারছিল, ততদিন কিন্তু বাংলা সিনেমা নিয়ে বা বাংলা কমার্শিয়াল সিনেমা নিয়ে প্রযোজকদের একটা আশঙ্কা তৈরি হচ্ছিল যে না, বাংলা কমার্শিয়াল সিনেমা তৈরি করাটা ঠিক হবে না। তো এবার কিন্তু সেই জায়গাটা তৈরি হয়ে গেল। আমি বারবার বলেছিলাম যে চেঙ্গিস কিন্তু যতই চলুক, সেই ছবিটাকে প্রজাপতির রেকর্ড ভাঙতে পারেনি, এটাই বাস্তব সত্যি কথা। এবং মানুষ ছবিটাও তাই, বুমেরাং ছবিটাও তাই, তো এই রাবণ ছবিটাও তাই। তো এই ছবিগুলো সেই রেকর্ডটা ভাঙতে পারছিল না। এবার জিদ্দা এসে যদি পরবর্তীতে আরেকটা কমার্শিয়াল ছবি দিয়ে এই রেকর্ডটাও ভেঙে দেয়, তাহলেই কিন্তু কমার্শিয়াল ছবি স্বর্ণযুগটা আরও সুন্দরভাবে ফিরবে। এবং এসবিএফ দেখো একটা ছবির সাকসেস দেখে, মানে একটা খাদানের সাকসেস দেখেই কিন্তু রঘু ডাকাতটা অ্যানাউন্স করেছে। মানে তারা বুঝতেই পারছো যে এই যে একটা কথা উঠেছিল না, যে যদি ফেক কালেকশন না হয় তাহলে নিশ্চয়ই দেবকে নিয়ে প্রযোজনা সংস্থা আরও প্রচুর, মানে অন্যান্য প্রযোজনা সংস্থা আরও প্রচুর বড় বড় ছবি করবে। আর সেটাই কিন্তু হলো, দেবকে নিয়ে কিন্তু তারা অনেকগুলো ছবি করছে। তার মানে বোঝা যাচ্ছে যে দেবের স্টারডামটা কোন লেভেলে বা কোন রিচ করছে। কেনই বা তাহলে রঘু ডাকাতের মতন ছবি অ্যানাউন্সমেন্ট হলো, যদি না সেই বাজেটটাই রিকভার করা যায়। তার মানে বোঝা যাচ্ছে যে বড় ছবি হওয়া মানে একটা খাদানের সাকসেস দেখেই কিন্তু একটা বড় ছবি বাজেট বড় করে সেই ছবিটা, মার্কেট নেই এতদিন বলা হতো, কিন্তু মার্কেটটা তৈরি করে দিল দেবদা, নেই ভাই এবার খেল। এবং সেই মার্কেটে খেলতে গেলে দেবদাকেই কিন্তু এই রেকর্ডটাকে ব্রেক করার মতন জায়গায় থাকতে হচ্ছে। হ্যাঁ, হি ইজ বাপ অফ বক্স অফিস, হি ইজ বাপ অফ এভরি রেকর্ডস, মানে ওই রেকর্ড ভাঙার ক্ষমতা খুব কম মানুষের থাকে। এরকম দেবদা বারবার নিজের রেকর্ডটা তো নিজে ভাঙছে, আর কেউ তো ভাঙতে পারছে না। বাংলা কমার্শিয়াল সিনেমাকে একা কাঁধে টেনে নিয়ে যাওয়া বলো, বা বাংলা কমার্শিয়াল সিনেমাকে একা কাঁধে এত উপরে নিয়ে যাওয়া বলো, এটা সত্যি দেবদাকে একটা স্যালুট এটার জন্যে। তো এবার তোমাদের কার কী মতামত, এক্স্যাক্ট ফিগারটা কত হতে পারে সেটা জানিও তোমরা কমেন্ট সেকশানে। আমার মনে হয় যদি গ্রস ফিগার বলো তাহলে আমি 13 কোটি টাকার কাছাকাছি যাব, আর যদি নেট ফিগার বলো তাহলে আমি 12 কোটি টাকার কাছাকাছি যাব। এটা আমার প্রেডিকশন বলতে পারো, নেট ফিগারে 12 কোটি টাকার কাছাকাছি। দেখা যাক বাকিটা দেবদা বলুক, কারণ আমরা তো চাইলে বলতেই পারি একদিনে 3 কোটি টাকা, ঠিক আছে। এবার দেখা যাক দেবদা যেটা বলবে, দেবদার কাছে প্রপার স্ট্যাট থাকে, প্রপার ডেটা থাকে, যে কোন দিন কত টাকার কালেকশন হচ্ছে, কোন কোন হল থেকে কত টাকার কালেকশন হলো, সেইটা কিন্তু দেবদার কাছেই স্ট্যাটটা থাকে। তো দেবদাই বলতে পারবেন এটা, মানে অফিসিয়াল দেবদা মানে অফিসিয়াল হাউস থেকেই এটা পরিষ্কারভাবে বলতে পারবে, তাই না? তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।